অভি হয়তো ভাবছে অনন্যার কোনো এক বিশেষ ক্ষমতা রয়েছে, কিন্তু সে আদৌ বুঝলো না অভির প্রতিটি নিঃশ্বাসের শব্দ অনন্যার কাছে ঠিক কতটা পরিচিত। প্রায় অফিসের ফাঁকে অভি অনন্যার ভার্সিটি পৌঁছে তার ক্যাম্পাসের পাশে পার্কে অনন্যাকে নিয়ে যেত। সেখানে তাদের একটি নির্দিষ্ট বেঞ্চ ছিল। অনন্যাকে সেখানে বসিয়ে অভি অনন্যার কোলে মাথা রেখে শটান হয়ে শুয়ে পড়তো। অতঃপর গভীর গলায় শুধাত, অনন্যা, আমায় বিরক্ত করবে না, আমার বড্ড ঘুম প্রয়োজন। তোমার কোলে মাথা রাখলে সেই ঘুম আসবে, অন্যথায় আসবে না। ঘড়ি ধরে টানা ৪৫ মিনিট পর আমায় জাগিয়ে দেবে। সময়ের হেরফের করবে না, আমায় অফিস পৌঁছাতে হবে। তাছাড়া তোমারও ক্লাস আছে, ক্লাস বাকি দিয়ে প্রেম করা অন্যায়, বুঝলে? হ্যাঁ বুঝলাম। আচ্ছা, তুমি বিরক্ত হচ্ছ না তো? না হচ্ছি না, তুমি ঘুমাও। অভি তখন পরম শান্তিতে ঘুমিয়ে পড়তো। অনন্যা তখন ঘুমন্ত অভির দিকে পরম মায়া নিয়ে তাকিয়ে থাকতো। ছেলে মানুষরা ঘুমালেও বুঝি তাদের এতটা নিষ্পাপ লাগে? ওই সেই কথা তো সে আগে জানতো না। অভির ভাষ্য মতে সেদিন অনন্যা ইচ্ছাকৃত অন্যায় করেছিল। ৪৫ মিনিট নয়, বরং টানা ১ ঘন্টা পর অভিকে জাগিয়ে দিয়েছিল। পুরনো সেই দিনের কথা মনে পড়তে অনন্যার আখি ঝোড়াবে, টুপ করে অশ্রু গড়িয়ে পড়ে। যে বড্ড ভাগ্যবতী মেয়ে। অভির সেই ঘুমন্ত মুখশ্রী রোজ রোজ দেখবে। সেই মুখশ্রী দেখে তার সারাদিনের ক্লান্তি মুহূর্তেই চলে যাবে। আচ্ছা, জুই কি তবে এর জন্যই এভাবে ঠকালো তাকে? তার সাথে প্রতারণা করলো? জিও অভিকে ভালোবাসতো, তা কখনো টের পায়নি অনন্যা? আচ্ছা, জি কোনোভাবে ফারিস খানের সাথে জড়িত নয় তো? বেশ অনেকগুলো কথা মাথায় ঘুরপাক খাচ্ছে অনন্যার। বেশ ভালো করেই মনে আছে সেদিন তাদের বন্ধু রাহেলার বার্থডে পার্টিতে ড্রিঙ্কস করে সে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল। পরদিন সকালে সে নিজেকে তাদের আরেক বন্ধু শেফালির বাড়িতে আবিষ্কার করেছিল। কিন্তু অবাক করার বিষয়, পার্টিতে কিংবা শেফালির বাড়িতে কোথাও জুইর উপস্থিতি ছিল না। তবে জুই কি করে সব কিছুর মধ্যে জড়িত থাকবে? শেফালির কথা মস্তিষ্কে আসতে তড়িৎ গতিতে উঠে বসে অনন্যা। সেদিন রাতে আসলে কি হয়েছিল তা সঠিকভাবে কেবল তাকে শেফালি বলতে পারবে। অনন্যা তার ফোন হাতে নিয়ে শেফালিকে কল করে। অপরদিকে ফারিস সিঁড়ি বেয়ে উপরে উঠতে তার দাদি রুমা খানের মুখোমুখি হয়। দাদিকে দেখে ভ্রু কুচকে ফারিস জিজ্ঞেস করে, এত রাত অবধি জেগে আছো কেন দাদি? তোমার যে প্রেশার হাই, ভুলে গেলে? আমার কথা বাদ দাও দাদু ভাই, এই বুড়ির কথা কি তোমার আদৌ মনে থাকে? সারাদিন শুধু কাজ আর কাজ, সেই সকালে যাও আর ফিরে আসো সেই রাতে। বাড়িতে যে তোমার নিজেদের লোকেরা আছে সেটাই ভুলে যাও। ফারিস তার ব্লেজার খুলতে খুলতে ঝুঁকে তার দাদির হাত ধরে বলে, আমার জীবনে তুমি আর মিষ্টি ছাড়া আর কে আছে বলো? তোমাদের জন্যেই আমি এত কিছুর পরেও খান বাড়িতে রয়েছি, না হলে সেই কবেই সকলের আড়ালে দূরে সরে যেতাম। ফারিস কথাটি বলে মিষ্টির রুমের দিকে পা বাড়াতে নিলে পেছন থেকে রুমা খান প্রশ্ন করে, কালকে কে এমন আসবে দাদু ভাই? নতুন কোনো কাজের লোক রেখেছো? হ্যাঁ দাদি, বিশেষ এক কাজের লোক, যাকে দেখে তোমার চোখ ছানাবড়া হয়ে যাবে। মানে কি বলতে চাইছো দাদু ভাই? অনেক পুরনো হিসাব জমা হয়ে আছে দাদি, সব কিছুর হিসাব নিবে ফারিস খান। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বেশ গম্ভীরভাবে কথাটি বলে ফারিস মিষ্টির রুমে চলে গেল। ফারিস অপরদিকে রুমা খান বেশ ঘাবড়ে গেলেন। তার মন বলছে ফারিস এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। ফারিস খুব সাবধানে পা ফেলে মিষ্টির রুমে প্রবেশ করে, যেন মিষ্টির ঘুম ভেঙে না যায়। ফারিস গিয়ে তার মেয়ের পাশে বসে, মাথায় হাত বুলাতে থাকে। তার ছোট নিষ্পাপ মেয়েটির মুখশ্রীখানা দেখলে তার সারাদিনের ক্লান্তি নিমিষেই পালিয়ে যায়। তার মনে হয় আজ মিষ্টি আছে বলে ফারিস তার বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছে, নতুনভাবে বাঁচতে শিখেছে। তখন সে শুনতে পায় মিষ্টির আদো আদো গলায় ঘুমের মাঝে শুধাচ্ছে, মা, মা, কোথায় তুমি? আই নিড ইউ মা। মিষ্টির কথা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে ফারিসের। ফারিস নরম গলায় মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলে, মিষ্টি মা, তোমার কষ্ট হচ্ছে? দেখো তোমার বাপি এসেছে। আমি তোমার বাবা, আমি তোমার মা সোনা। মিষ্টি কোনোরূপ জবাব না দিয়ে ফের গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ফারিস ঝুঁকে মিষ্টির ললাটে ভালোবেসে চুমু দেয়। সে ঠিক করলো আজ সে তার মেয়ের কাছেই ঘুমাবে।
অন্যদিকে বেশ কিছুক্ষণ যাবত অনন্যা শেফালিকে কল করেই যাচ্ছে, কিন্তু রিং হয়ে যাচ্ছে, ধরছে না। হয়তো ঘুমে আচ্ছন্ন, তাই ফোন ধরছে না। হয়তো এমনও হতে পারে অনন্যার নাম্বারটাই সে ব্লক লিস্টে ফেলে রেখেছে। কিন্তু শেফালি এমন কেন করবে, কিছু ভাবতেই পারছে না অনন্যা। সে ঠিক করলো খুব সকালে এসে শেফালির বাড়ি পৌঁছে যাবে। রাত পেরিয়ে ভোরেই আলো ফুটল। অনন্যার মা মাঝরাতে হসপিটালে চলে গিয়েছিল, কিন্তু যাওয়ার আগে সে আরও একবার বেশ অনেকক্ষণ যাবত অনন্যাকে বুঝিয়েছিল সে যেন অভিমান না করে নিজের এত বড় ক্ষতি না করে। কিন্তু অনন্যা এক কথার মানুষ। সে সেফা বেগমের সমস্ত কথাকে অগ্রাহ্য করে নিজের ঘরে এসে দরজা বন্ধ করেছিল। ঘড়িতে সকাল 8টা বাজে। অনন্যা ঠিক করে খান বাড়ি পৌঁছে যাওয়ার আগে সে একবার শেফালির সাথে কথা বলবে, কিন্তু সেই উপায় ওর নেই। ফারিসের দেহরক্ষী সর্বক্ষণ যাবৎ গেটের বাইরে পাহারা দিচ্ছে। তাদের ভাষ্যমতে ফারিসের ধারণা শেষ মুহূর্তে হয়তো পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করতে পারে অনন্যা। তাই সে কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয়। যথাসময়ে ঠিক 10টা 30 মিনিটে বাড়ির গেটে অনন্যার জন্য গাড়ি এসে উপস্থিত হয়। অনন্যা তার রুমকে ভালো করে দেখে নিয়ে দ্রুত বেরিয়ে যায়, অতঃপর গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে আপন মনে। অনন্যা জানে তার জন্য পদে পদে বিপদ অপেক্ষা করছে, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করে সে ঠিকই ফারিসের থেকে নিজেকে মুক্ত করে বেরিয়ে আসবে। অনন্যার ভাবনার মাঝে তাদের খান বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামে। অনন্যা গাড়ি থেকে বেরোতেই অবাক হয়ে যায়। বেশ বড় জায়গা, যে বিশাল গার্ডেনের এরিয়া, আশেপাশে নানা গাছপালার ছড়াছড়ি। বাগানের ঠিক মাঝখানে বিশাল এক সুইমিং পুল, তার ঠিক সামনে ডুপ্লেক্স বিশিষ্ট বেশ বড় এক বাড়ি, হয়তো শহরের সব থেকে বড় নামি দামি বাড়ি। বিশিষ্ট ব্যবসায়ী আরবাজ খানের বাড়ি বলে কথা। বাড়ির সামনের দেয়ালটুকু বেশ সুন্দর করে পাথর দিয়ে সাজানো। ফারিস তার ছাদে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছিল, ঘড়ির দিকে তাকে। সে শান্ত দৃষ্টিতে বাগানে থাকা রমণীর দিকে তাকায়, অতঃপর রহস্যময় হাসি এসে বলে, ফারিস খানের ডেভিল রাজ্যে আপনাকে সুস্বাগত মিস অনন্যা হাওলাদার। অনন্যার ভাবনার বিঘ্ন ঘটিয়ে একটা ছোট্ট মেয়ে দৌড়ে এসে তাকে হুট করে জাপটে ধরে বলে, মা তুমি এসেছো? হুট করে 4-5 বছরের বাচ্চা মেয়ে এসে অনন্যাকে মা বলে সম্বোধন করে বেশ খানিকটা চমকে ওঠে অনন্যা। মেয়েটা তাকে মা বলে ডাকছে কেন? ছাদের ওপারে বসে মিষ্টির এমন আচরণ দেখেও ফারিসও অবাক বনে যায়। সে দ্রুত পায়ে নিচে চলে যায়। মিষ্টি অনন্যার ওড়না টেনে ধরে খুশি হয়ে বলে, মা তুমি ফাইনালি চলে এসেছো। আজ আমি অনেক হ্যাপি মা। জানো আমি কবে থেকে তোমার জন্য ওয়েট করছি। সবাই বলে তুমি নাকি আকাশে স্টার হয়ে গিয়েছো, বাট আমি জানতাম তুমি আসবে। অচেনা বাচ্চা মেয়েটার কথা শুনে বুকের ভেতরে ছিনছিনে ব্যথা করতে শুরু করলো অনন্যার। সে নিচু হয়ে পরম মমতা নিয়ে মিষ্টির গালে হাত রেখে বলে, তুমি কে মামুনি? কে তোমার মা? ও মা, মা তুমি আমায় চিনতে পারছো না কেন? আমি তো মিষ্টি, আর তুমি আমার হচ্ছ এই মিষ্টির মা। মিষ্টির কথার বিপরীতে অনন্যা কিছু বলতে নিলে পেছন থেকে ফারিস এগিয়ে এসে হাঁক ছেড়ে ডাকতে থাকে, মিষ্টি তুমি এখানে কি করছো মা? কাম হেয়ার মাই প্রিন্সেস। মিষ্টি অনন্যার হাত ধরে তাকে নিয়ে ফারিসের সামনে দাঁড়িয়ে হাসি মুখে অনন্যাকে দেখিয়ে বলে, দেখো বাপি, মিষ্টির মা চলে এসেছে। মিষ্টির মা স্টার হয়ে যায়নি। মা উনি তোমার মা নন। না বাপি, তুমি মিথ্যে বলছো। আমি জানি উনি মিষ্টির মা। শক্ত করে অনন্যাকে জড়িয়ে ধরে রাখে মিষ্টি, যেন ছেড়ে দিলেই সে অনন্যা পালিয়ে যাবে। অপরদিকে অনন্যা এক ঘোরের মধ্যে অবস্থান করছে, যেন সে বর্তমানের পরিস্থিতি ঠিক বুঝে শুনে উঠতে পারছে না। বাচ্চা মেয়েটা ফারিসকে বাপি বলে সম্বোধন করছে, অর্থাৎ মেয়েটির বাবা ফারিস। তাহলে মিষ্টির মা কোথায়? নিশ্চয়ই সে ফারিসের স্ত্রী। তবে সেই স্ত্রী এখানে নেই কেন? বাচ্চা মেয়েটি বা হঠাৎ প্রথম পরিচয়ে অনন্যাকে নিজের মা ভাবছে কেন? বেশ রহস্য, জটিল এক রহস্য, যা ভেদ করতে পারছে না অনন্যা। ফারিস বেশ বিরক্ত হয়ে স্টাফকে আদেশের সুরে বলে, এক্ষুনি মিষ্টিকে নিয়ে তার রুমে নিয়ে গিয়ে ব্রেকফাস্ট করাও। ফারিসের আদেশ শুনে স্টাফ বেশ
ভয় পেয়ে মিষ্টিকে জোর করে অনন্যার কাছ থেকে ছাড়িয়ে নিল। মিষ্টিকে অনন্যা থেকে আলাদা করে নেওয়ায় মিষ্টি জোরে জোরে কান্না করতে লাগলো। স্টাফ তবুও ছাড়লো না, জোর করে মিষ্টিকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। মিষ্টি এভাবে কান্না করায় অনন্যারও বেশ খারাপ লাগলো। তার উপর ফারিসের উপর দ্বিগুণ রাগ উঠল। লোকটা নিজের মেয়ের প্রতিও কেন এত কঠোর? মিষ্টি তার কাছে কিছুক্ষণ থাকলে কি এমন হয়ে যেত? অনন্যা ফিরফিরিয়ে বলতে লাগলো। হার্টলেস লোক একটা। অনন্যার সেই কথা ঠিকই কানে এসেছিল ফারিসের। ফারিস তা শুনে বাঁকা হেসে আপন মনি বলতে থাকে। ইউ আর টোটালি রাইট মিস অনন্যা। ফারিস খানের মতো হার্টলেস কেউ নেই, তার প্রতি পদে পদে আপনি টের পাবেন। অভি তার রুমে বসে আয়নার সামনে দাঁড়িয়ে কোট পড়ছিল। হাতে তার সময় বড্ড কম। বেশ কিছু জটিল কাজ নিয়ে আজ তাকে ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে বসতে হবে। সে জেল নিয়ে চুল সেট করে নিল। ভেবে উঠে অনন্যা এখানে থাকলে কেমন হতো। সে বোধহয় বিছানায় পা ঝুলে বসে বসে ড্যাপ ড্যাপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকতো, যেন জেল দিয়ে চুল সেট করা তার জন্য পৃথিবীর এক অন্যতম অদ্ভুত কাজ। অনন্যা হয়তো বসা থেকে উঠে দাঁড়িয়ে এসে অভির সেট করা চুলগুলো এলোমেলো করে দিত। অভি তখন রাগান্বিত হলেও ঠোঁট ফুলিয়ে হয়তো বলতো। এলোমেলো চুলে বেশ মানায় তোমায় অভি, বেশ সুদর্শন লাগে। তা কি তুমি খেয়াল করে রেখেছো? অনন্যার কথা ভাবতে ফিক করে হেসে ওঠে অভি। তার অনন্যাকে নিয়ে ভাবনাগুলো যুক্তিহীন হয় বরং চিরন্তন সত্য। কারণ তাদের বিয়ে ঠিক হওয়ার পরেও অনন্যা প্রায় সকাল সকাল অভিদের বাড়িতে চলে আসত। লুকিয়ে লুকিয়ে এসে অভির অফিসে যাওয়ার পূর্বে তার চুলগুলো এলোমেলো করে দিত। অনন্যার সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে রাগও করতে পারত না অভি। হেসে উঠে অনন্যাকে জড়িয়ে ধরত। অভির ভাবনার মাঝে কেউ দরজায় নক করে মেয়েলি কণ্ঠে জিজ্ঞেস করে। আসবো অভি? হুম, একদম আসবে না অনন্যা। আজ তোমায় আমি আমার চুলগুলো এলোমেলো করতে দেব না, এবং আজকে তোমার ওই ইনোসেন্ট ফেস আমার রাগ গলাতে পারবে না। খবরদার, বাইরে থাকো। অভির কথা শুনে জুই থমকে দাঁড়ায়। সে এখানে এসে এমন মুহূর্তে অভির মুখে অনন্যা নামটি আশা করেনি। কী সব বলে যাচ্ছে? সে কি কোনোভাবে অনন্যাকে কল্পনা করছে? জুই অভির সামনে এসে অভিকে নিজের দিকে ফিরিয়ে কঠোর গলায় শোধায়। কি সব বলছো তুমি অভি? তুমি কি কোনোভাবে আমাকে অনন্য ভাবছো? কি করে পারছো তুমি? এখনো তুমি এই চরিত্রহীন মেয়েটাকে নিয়ে ভাবছো যে তোমাকে এত বাজেভাবে ঠকিয়েছে? জুয়ের কথায় হুঁশ ফিরে অভির। সত্যি সে কি ভেবে চলেছিল এতক্ষণ? সে কিছুতে অনন্যাকে ভুলতে থাকতে পারছে না। অভি থমথমে গলায় বলে। আমার জরুরি মিটিং আছে জুই, তুমি মায়ের সাথে গিয়ে বরং গল্প করো, পরে দেখা হচ্ছে। অভি কথাটি বলে এক প্রকার জুইকে এড়িয়ে বেরিয়ে যায়। অভি বেরিয়ে যেতে জুই অনন্যা মাই ফুড বলে ওঠে। বলে চেঁচিয়ে ওঠে অনন্যা বাড়ির ভেতরে প্রবেশ করে। সর্বপ্রথম দেখে বেশ বড় ডাইনিং রুম। তার পাশাপাশি রয়েছে অ্যাটাচ করা ডাইনিং রুমের সাথে রান্নাঘর। রুমা খান টেবিলে সবে মাত্র বসেছেন। রুমা খানের ছোট ছেলে খালেদ খান খবরের কাগজ নিয়ে মায়ের পাশে বসে আছেন। খালেদ খানের বউ রেশমি কাজের লোকেদের দিয়ে খাবার পরিবেশন করছিল। খালেদ খানের বড় মেয়ে ইউনিভার্সিটি যাওয়ার জন্য নিচে এসে সোফায় বসে ব্রেকফাস্ট করছিল। রুমা খান রেশমা খানকে প্রশ্ন করে। সবাইকেই দেখছি, আরস কোথায়? আসলে আরস কাল অফিসের কাজে বেশ ব্যস্ত ছিল, রাত করে বাড়িতে ফিরেছে, এখন ঘুমাচ্ছে। ছেলেটার দোষ আর কত ঢাকবে বৌমা? তোমার ছেলে একবারও অফিসে পা দিয়েছে বিদেশ থেকে আসার পর? অপরদিকে আমার ফারিসকে দেখো, সারাদিন শুধু অফিস কাজ ছাড়া সে চলতেই পারে না। আর অন্যদিকে তোমার ছেলে পার্টি করে টাকা ওড়ানো ছাড়া আর করেই বা কি? রুমা খানের কথা শুনে মুখ বেঁকিয়ে বেড়ে জেলি লাগাতে থাকে। খালেদ খানও নিশ্চুপ থাকে। অপরদিকে ফারিস বাড়ির ভেতরে প্রবেশ করে সকলের সামনে দাঁড়িয়ে। লিসেন এভরিবডি, ইউ নিড সাম অ্যাটেনশন ফর ইউ। ফারিসের কথা শুনে সকলে ফারিসের দিকে তাকাতে চমকে ওঠে, বিশেষ করে খালেদ খান এবং রুমা খান, কারণ তারা লতিফ হাওলাদারের মেয়ে। অনন্যাকে যথেষ্ট ভালো করে চেনে। রেশমা খান অনন্যাকে দেখে ফ্রুকুচকে বলেন। এই মেয়েকে দেখে তো ভদ্রঘরের মনে হচ্ছে। সরি, ও লতিফ ভাইয়ের মেয়ে না? হ্যাঁ, দ্য গ্রেট বিজনেসম্যান লতিফ হাওলাদারের একমাত্র মেয়ে, যার এখন বর্তমান পরিচয় ফারিস খানের পার্সোনাল সার্ভেন্ট।
যার কাজ হবে ফারিস খানের সেবা যত্ন করা। আশা করি সবার কোনো আপত্তি নেই, থাকলেও আমার কিছু যায় আসে না। আমি এই নিয়ে আর কোনো কোশ্চেন শুনতে চাই না। বলে ফারিস একজন সার্ভেন্ট কারিমাকে চোখ দিয়ে ইশারা করে, ফারিসের ইশারা পেয়ে কারিমা অনন্যার কাছে এসে বলে, আপা আপনি আমার সাথে আসেন, আমি আপনার ঘর দেখাইয়া দিতেছি। করিমার কথা শুনে অনন্যা করিমার সাথে তার পেছনে যায়। ফারিসও দ্রুত পায়ে উপরের দিকে চলে যায়। বাড়ির সকলের গতিবিধি দেখে অনন্যার মনে হচ্ছে তারা সকলেই যথেষ্ট ভালোভাবে তার বাবা লতিফ হাওলাদারকে চেনে। কিন্তু কিভাবে, কি সম্পর্ক তার বাবার খানবাড়ির সাথে? কিন্তু তার বাবা তো কখনোই তাকে খানবাড়ির সম্পর্কে বলেননি। না, সবকিছু জানতে হবে অনন্যাকে, বেশ জটিল সবকিছু, কিন্তু সে সবকিছুর রহস্য ভেদ করবেই। অনন্যাকে ফারিস নিজের কাজের লোক হিসেবে নিয়ে আসায় খালেদ খানের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এনা খালেদ খানের কাছে এসে বলেন, বাবা ওই মেয়েটা কে? লতিফ খানই বা কে? ফারিসের কথা শুনে মনে হলো বড় লাট সাহেবের বেটি, কিন্তু সে ফারিসের কাজের লোক হয়ে এই বাড়িতে এলো কেন? খালেদ খান বিরক্ত হলেন তাদের প্রশ্নে। রুমা খান বলল, তোমরা মা মেয়ে চুপ থাকবে? এত কৌতূহল ভালো না, ছোট খোকাকে প্রশ্ন করে লাভ নেই, নিজেদের কাজ করো। রুমা খান কথাটি বলেই উঠে দাঁড়ালো। বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে। কাল ফারিসের কথা শুনে সে বুঝতে পেরেছিল ভয়ঙ্কর কিছু ঘটাতে চলেছে ফারিস। রুমা খানের চিন্তা হচ্ছে অনন্যার জন্য। বাবার করা কৃতকর্মের শাস্তি মাঝখান দিয়ে নির্দোষ মেয়েটা পাবে না, তাকে ফারিসের সাথে কথা বলতে হবে। ফারিস ঘরে এসে দেখে মিষ্টি বিছানায় বসে মুখ কালো করে আছে। ফারিসকে দেখে সে এগিয়ে এসে বলে, বাপি মা কোথায়? মিষ্টির কথা শুনে ফারিস এগিয়ে গিয়ে পাশে থাকা টেবিল থেকে দুধের গ্লাসটি মিষ্টির দিকে এগিয়ে বলে, ফার্স্ট অফ অল সে আমাদের বাড়ির সামান্য এক কাজের লোক মা, সে তোমার মা নয়। তুমি এইবার গুড গার্লের মতো দুধ খেয়ে নাও মা। আমি খাবো না বাপি, আমি কিছুতেই খাবো না। আমাকে বড় গ্র্যানি বলেছে, আমি জানি সেই আমার মা। একদম অবাধ্য হবে না মা, আমি যেমন আদর করতে পারি তেমনি শাসন করতে পারি। চুপচাপ দুধ খেয়ে নিবে, কিছুক্ষণ পর চিটার আসবে। আমি যেন তোমার মুখে এইসব কথা আর না শুনি। কথাটি বলে রেগে বেরিয়ে যায় ফারিস। ফারিসের থেকে বকা খেয়ে মিষ্টি জোরে জোরে কান্না করা শুরু করে। অপরদিকে করিমা বাড়ির শেষ প্রান্তের একটি স্টোর রুমে নিয়ে আসে অনন্যাকে। অনন্যা অবাক হয়েছে, এত বড় বাড়িতে তার ঠাঁই হলো পুরাতন এক স্টোর রুমে। করিমা মাথা নিচু করে বলে, বড্ড খারাপ লাগতেছে আপামনি, আমাদের কাজের লোকদের রুমও এর থেকে ভালো। জানি আপনার কষ্ট হবে, কিন্তু কি করার বলেন, ফারিস স্যারের হুকুম বলে কথা, অগ্রহ করতে পারি না। সমস্যা নেই, আই উইল ম্যানেজ। আমি ঠিক থাকতে পারবো। তুমি পারলে একটা ঝাড়ু জোগাড় করে দাও, আমি রুমটাকে পরিষ্কার করে দিব। করিমা মাথা নিচু করে আচ্ছা বলেই চলে যায়। করিমা চলে যেতে অনন্যা স্টোর রুমের দরজা খুলে সেখানে প্রবেশ করে। স্টোর রুম বেশ অন্ধকার। সেই অন্ধকারের মাঝে হঠাৎ এক পুরুষের অবয়ব দেখে সে চমকে ওঠে।